জামাইবাবু শীর্ষক চলচ্চিত্রের জন্য বেঙ্গল বোর্ড অব সেন্সরসের সার্টিফিকেট। হীরা ফিল্ম কোম্পানি প্রেজেন্টস কালীপদ দাস and Radharani in Jamai Babu. Story, scenario and direction by Kalipodo Das. Picturized and edited by D.R. Parodkar. Players: Gobardhan, Kalipodo Das, Amol, Prabhat Kumar, Upen Babu, Shivapad Bhaumik, Dr. Amulya Bandyopadhyay, Amol's friend Rajen Borua, Nibha Radharani, ছায়া সাধনা দেবী। শ্রী শ্রী মা কালী। রাঘবপুর ৭ই জ্যৈষ্ঠ বুধবার। প্রিয় ভাইরা ভাই, শ্বশুরমশাই নেমন্তন্ন করেছেন, যেতে হবে। বিয়ের রাত ছাড়া কলকাতা তো কখনো দেখিনি, ভয় করছে। শেষকালে শ্বশুরবাড়ি যেতে অন্য কোনো বাড়ি না যেয়ে পড়ি। তুমি দয়া করে স্টেশনে এসে থাকবেন, আমি ঠিক খুঁজে নেব। কালই রওনা হচ্ছি। তেনার মুখ দেখবার জন্য মনটা খুব হু হু করছে, আর শহরটাও একবার ভালো করে বেরিয়ে আসবো মনে করছি, সেই জন্য একটু আগেই যাচ্ছি। তুমি অবশ্যই স্টেশনে থাকবেন। বেশি আর কি লিখবো, তুমি আমার প্রণাম জানিবে, দিদিকে আমার ভালোবাসা দিবেন। ইতি তোমার ভাইরা ভাই গোবর্ধন। বিছানায় শুয়ে চিঠিটা পড়তে পড়তে অমল আর হাসি চেপে রাখতে পারে না। তা দেখে বই পড়া থামিয়ে তার বন্ধু বলে ওঠে, কি অমল, চিঠি পড়ে যে তোমার মুখে হাসি আর ধরে না? ভাইরা ভাইকে আনতে যাও, এদিকে যে ৯টা। সে নিজের হাতঘড়ি তুলে ধরে অমলকে দেখায়। বন্ধু ঠিকই বলেছে, এখন না বেরোলে সত্যি বড্ড দেরি হয়ে যাবে। তবে একটু দেরি হলে ভয়ানক কোনো সমস্যা হতো এমন কিছু নয়। কারণ স্টেশনে ট্রেন ঠিকঠাক এসে পৌঁছলেও উপেনবাবুর কনিষ্ঠ জামাতা গোবর্ধন বেরোতে পারে না। বড় ট্রাঙ্কটা কামরার দরজায় আটকে গিয়েছে যে, তা টানতে গিয়ে বগলের ছাতা পড়ে যায়। ছাতা তুলে আবার টান মেরে এবার সে নিজেই পড়ে যায়। যাই হোক, কোনো ক্রমে সে সব জিনিসপত্র হাতে নিয়ে ভিড় কাটিয়ে প্রায় বেরিয়েই গিয়েছিল, কিন্তু এক টিকিট কালেক্টর তাকে থামিয়ে দেয়। টিকিট 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 কোথায়? জিনিসপত্র নামিয়ে নাকের নিচে ছোট্ট গোঁফ আর পরিপাটি করে আঁচড়ানো চকচকে চুলশুদ্ধ মুখটা গম্ভীর করে গোবর্ধন আকাশ পাতাল ভাবে। হ্যাঁ, এবার মনে পড়েছে। ধুতির গাঁটের ভেতর টিকিটটা সে এমন যত্ন করে রেখেছিল যে আরেকটু হলে তার ব্যাপারে ভুলেই যেত। অবশেষে টিকিট দেখিয়ে জিনিসপত্র তুলতে তুলতে আর ফেলতে ফেলতে এগিয়ে এসে গোবর্ধন অমলের দেখা পায়। যাক, তাহলে এসে পৌঁছেছো ভায়া। আমার একটু দেরি হয়ে গেছে বলে। ভাইরা ভাইয়ের কথা শেষ না হতেই গোবর্ধন ঝুঁকে প্রণাম করার চেষ্টা করতে করতে বলে, তার জন্য আর কি। আচ্ছা অমলদা, তোমাদের স্টেশনের কি কাণ্ড বলো তো? কেবল টিকিট, টিকিট কি আমি কিনিনি? তবে এত হয়রানির পরেও গোবর্ধন নিজের কর্মোদ্যম বজায় রেখেছে, তাই অমলকে সে নিজের জিনিসপত্র তোলার দায়িত্ব কিছুতেই দিতে চায় না। টানাটানি করে অমল শেষমেশ কিছুটা মালপত্র কেড়ে নিয়ে নেয়। তারপর একটা টানা রিক্সা ভাড়া করে তারা দুজন অমলের হোস্টেলের সামনে এসে পৌঁছয়। গোবর্ধন হাঁ করে চারিদিক দেখতে দেখতে রিক্সা থেকে নামতে গিয়ে রাস্তার ওপর ধড়াম করে পড়ে যায়। রিক্সাওয়ালাকে ধমক দিতে দিতে সে অমলের হাত ধরে উঠে দাঁড়ায়। অমল ভাইরা ভাইয়ের জিনিসপত্র তুলে দিয়ে রিক্সাওয়ালাকে দূরে সরিয়ে দেয়। বেচারা রিক্সাওয়ালা কয়েক পা পিছিয়ে আসে। দুই ভাইরা ভাই মালপত্র নিয়ে হোস্টেলে ঢোকে। গোবর্ধন যেন সদ্য হাঁটতে শিখেছে, কারণ সে আবার পড়ে যায়। কাঁদো কাঁদো মুখে সে তাকিয়ে দেখে যে হোস্টেলের ছেলেরা জানালা দিয়ে তাকে দেখে হাসছে। কেউ বসে পা দোলাচ্ছে, কেউ তালি মেরে তাকে উত্ত্যক্ত করছে। গোবর্ধন যথারীতি তাদের হুমকি দিতে দিতে অমলের সাহায্যে উঠে দাঁড়িয়ে ধুতি গুটিয়ে আবার হাঁটা আরম্ভ করে। ছাতা বাদে সব জিনিসপত্র অমল এবার নিজের হাতে নিয়ে কয়েকবার ফিরে তাকিয়ে দেখে গোবর্ধন পেছন পেছন আসছে কিনা। ঘরে পৌঁছানোর কিছুক্ষণ পর অমল তার বন্ধুর সাথে এবার বাইরে বেরোনোর উদ্যোগ নেয়। তা দেখে গোবর্ধন তাদের থামানোর চেষ্টা করে। অমলের হাত ধরে সে বলে, এ কি অমলদা, চললে যে, শহর দেখবে না? অমল জবাব দেয়, ব্যস্ত হইও না, কলেজ থেকে ফিরে তোমায় সমস্ত শহর দেখাবো। কোনো মতে উদ্বিগ্ন গোবর্ধনকে বুঝিয়ে দুই বন্ধু রওনা দেয়। গোবর্ধন মন মরা হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। শহরটা কি তার আর দেখা হবে না?
এই অবস্থায় টলমল পায়ে সিঁড়ি দিয়ে নেমে হোস্টেলের বাইরে এসে সে ভাবনা চিন্তা করে। দেওয়ালে লাগানো এক ধাতব প্লেট দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। তার মুখে হাসি ফুটে ওঠে। একটা কাগজ বের করে গোবর্ধন প্লেটের অক্ষরগুলো টুকে নেয়। এই প্লেটেই লেখা ছিল বাড়ির ঠিকানা। আর ঠিকানাটা লেখা থাকলেই তো তার আর পথ হারাবার ভয় থাকবে না। সাবধানে কয়েকবার লেখাটা সে মিলিয়ে নেয়। তারপর কাগজটা হাসিমুখে ঢুকিয়ে সে অমলের অজ্ঞাতে শহর দেখতে বেরিয়ে পড়ে। কলকাতার অলিগলি দিয়ে সে হেঁটে চলে। মাথা ঘুরিয়ে সে চারদিক পর্যবেক্ষণ করে। তা করতে গিয়ে সে এক পথচারীকে ধাক্কা দিয়ে বসে। বগলের ছাতা আবার মাটিতে লুটিয়ে পড়ে। ধাক্কা খেয়ে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সে। তবে থেমে থাকার ইচ্ছে তার নেই। রাগে ফুঁসতে ফুঁসতে সে তার ছাতা হাতে এগিয়ে যায়। তবে এত বড় শহরে বিপত্তির শেষ নেই। তাই এর পরেই ঝুড়ি মাথায় এক ফেরিওয়ালার সঙ্গে গোবর্ধনের ধাক্কা লাগে। গোবর্ধন মাটিতে লুটিয়ে পড়ে। ঝুড়ির সব দ্রব্যাদিও পড়ে যায়। গোবর্ধন উঠে পালায়। ফেরিওয়ালা ঝুড়ি তুলে গোবর্ধনকে তাড়া করে। একটা ময়ে ঠোক্কর খেয়ে আবার পড়ে অদম্য নায়ক আবার দৌড়য়। জনমানব ও যানবাহনে পূর্ণ প্রাণবন্ত রাস্তা কলকাতার। সেই ভিড় কাটিয়ে প্রাণ হাতে করে ছোটে গোবর্ধন। রাস্তা পেরোতে গিয়ে সে এক পা এগিয়ে আবার দুপা পেছোয়। আবার একটু এগিয়ে একবার বাম দিকে যায়। বাস, ট্রাম ও মোটর গাড়ির ধাক্কা এড়িয়ে সে তারপর ডান দিকে দৌড়ে আসে। পথে লোকজনকে লিখে রাখা ঠিকানা সে দেখিয়ে বেড়ায়। বাড়ি যাবে কি করে তা যে সে জানে না। তাই সে উদ্দেশ্যহীনভাবে কোনো ক্রমে গাড়ি ঘোড়া এড়িয়ে হেঁটে চলে। এর মধ্যে তার কীর্তি দেখে পেছনে একদল লোক জুটে গেছে। গোবর্ধনের সাথে তারাও হাঁটে। এসব দেখে সে বেশ ভয় পেয়ে যায়। পেছনে কয়েকবার তাকিয়ে তাই সে আবার দৌড় লাগায়। লোকের দলও ছুটে তাকে তাড়া করে। কেউ পড়ে যায়। কয়েকজন কেবল দাঁড়িয়ে মজা দেখে। নিজের ছাতাটা কোনোভাবে সামলে রাখতে গিয়ে প্রায় ধরাই পড়ে যায় গোবর্ধন। গাড়ি ঘোড়ার সাথে পাল্লা দিয়ে ছোটে সবাই। বাকিদের সাথে একটু দূরত্ব তৈরি হলে গোবর্ধন ফুটপাথের এক গর্তে ঢুকে পড়ে। তার পিছু ধাওয়া করে আসা লোকেরা এদিক ওদিক দেখে। গর্ত থেকে মাথা উঁচু করে সে উঁকি দেয়। তারপর ফের মাথা নিচু করে লুকোয়। চারপাশ খালি হলে সব দিকে একবার তাকিয়ে সুযোগ বুঝে সে উঠে উল্টো দিকে ছোটে। এত দৌড়ঝাঁপ করে হাঁপিয়ে যাওয়াটাই স্বাভাবিক। তাই একটু বসার অবকাশ পেলে সে তা হাতছাড়া করে না। পথের ওপরেই বসে বিশ্রাম নেয়। অচেনা শহর, কি করে ফিরবে সে? মাথায় হাত দিয়ে সে তাই হয়তো ভাবে। তবে এক জায়গায় বসে থেকেই বা কি লাভ? উঠে আবার তাই সে সেই উদ্দেশ্যহীন হাঁটা হাঁটে। একটু এগিয়ে একটা খাম্বা দেখে সে তাতে হেলান দিয়ে দাঁড়িয়ে মাথা চুলকোয় আর কে জানে কি ভাবে। রাস্তায় এক পথচারীকে ডেকে সে ডাক দেয়, মশাই, এই ঠিকানাটা দেখে দিন না। তার বাড়িয়ে দেওয়া কাগজে ভুল বানানে বড় বড় করে লেখা কমিট নো নুইসেন্স। তা দেখে বিরক্ত হয়ে পথচারী চলে যায়। গোবর্ধন মনমরা হয়ে আবার খাম্বায় হেলান দিয়ে চিন্তামগ্ন হয়। একটা চুল কাটার দোকান তার নজরে পড়ে। কি ভেবে সেই মডার্ন হেয়ার ড্রেসিং সেলুনে সে ঢোকে। কিছুক্ষণ পরেই দোকানের দরজা দিয়ে বাইরে উড়ে এসে পড়ে গোবর্ধনের পাঞ্জাবির ওড়না। তারপরেই একইভাবে গোবর্ধন নিজে এসে পড়ে। দোকানের দিকে তাকিয়ে সে গোবেচারা হয়ে হাত মালিশ করতে করতে কিছু গালমন্দ করে ওড়না ঝেড়ে রাস্তা থেকে ওঠে। কিছু সময় পেরোয়। সেই দিনের মতো অমলের কলেজ শেষ হয়। গাড়ি করে হোস্টেল ফেরার পথে এক অদ্ভুত দৃশ্য দেখে তার মুখ থ হয়ে যায়। খুব চেনা একটা গলার স্বর ভেসে আসে, দোহাই দেবতা, আমি পথ গুলিয়ে ফেলেছি, আমায় এই ঠিকানায় পৌঁছে দাও, তোমার পুজো দেব। এ যে গোবর্ধন! মাটিতে লুটিয়ে সে প্রার্থনা করছে।
এই কাণ্ড দেখে লোকের ভিড় জমেছে। অমল এসে তার ভাইরা ভাইকে মাটি থেকে তোলে। নিজের প্রার্থনার কার্যকারিতা দেখে গোবর্ধন হাতজোড় করে প্রণাম করে। অমল সেসব অগ্রাহ্য করে ভাইরা ভাইকে সেখান থেকে টেনে নিয়ে চলে যায়। গোবর্ধনের শহর পর্যটনের লক্ষ্যে তারা এসে পৌঁছয় ভিক্টোরিয়া মেমোরিয়ালে। মার্বেলের তৈরি এক সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে অমল আঙুল দিয়ে চারদিক দেখায়। গোবর্ধন হাসি মুখে সব দেখে লাফিয়ে ওঠে। তারপর হাঁটতে হাঁটতে মাঝে মাঝে থেমে গোবর্ধন নিজের ধুতিটা একটু গুটিয়ে নেয়। তারপর আবার এগিয়ে যায়। এইভাবে উৎসুক ভাইরা ভাইকে নিয়ে অমল ভিক্টোরিয়ার উদ্যানে বাকি ভ্রমণার্থীদের সঙ্গে তাল মিলিয়ে ঘুরে বেড়ায়। তাদের সামনে রোদে উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকে কারুকার্যপূর্ণ স্মৃতিসৌধ। সেই বিরাট স্থাপত্যের এক কোণে এসে সিঁড়ির ওপর গোবর্ধন বসে, আর পাশে দাঁড়ায় অমল। বিশ্রাম নিতে নিতে তাদের চোখে পড়ে দেওয়ালের কিছু কারুকার্য। সেখানে খোদাই করা আছে অস্ত্রশস্ত্র, বাদ্যযন্ত্র ও ঘোড়সওয়ার সহ এক বাহিনীর প্রতিচ্ছবি। খুব বেশিক্ষণ অবশ্য এসবে গোবর্ধন মনোযোগ দিতে পারে না। সে উঠে অন্যদিকে যেতে চায়। তার ইচ্ছে মতো অমলও হাঁটা শুরু করে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গোবর্ধন গতানুগতিকভাবে হোঁচট খায়। তবে তাকে অমল সময় মতো ধরে নেয়। গোবর্ধনকে বাঁচানোর কাজ যদিও এখানে শেষ হয়নি, কারণ এক জলাধারের কাছে আসতেই গোবর্ধন পা পিছলে পড়ে যায়। অমল আবারও তাকে ধরে নেয়। আর একটু হলেই গোবর্ধন জলে পড়ে যেত। যাই হোক, টানাটানি করে নিজের ছাতাটা হাতে পেয়ে তবেই গোবর্ধন ওপরে উঠে কাপড় চোপড় ঝেড়ে এগোয় হাওড়া নদীর দিকে। গোবর্ধনের অঙ্গভঙ্গি এমনিতেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করে। উপরন্তু নদী পেরিয়ে নেমে আসা এক দম্পতির দিকে এগিয়ে গোবর্ধন মহিলার দিকে হাসিমুখে তাকায়। সেই মহিলা লজ্জায় মুখ ঢাকে। তার স্বামী রেগে যায়। অমল আবারও ভাইরা ভাইকে টেনে সরায়। হঠাৎ এক সাবধান লেখা ফলকের প্রতি গোবর্ধনের ঝোঁক ধরে। এসব অভাবনীয় কার্যকলাপ সহ্য করতে না পেরে অমল গোবর্ধনকে ধাক্কা দিয়ে সেতুর ওপর নিয়ে যায়। নদীর ওপর ঝুলন্ত এই সেতু দিয়ে হেঁটে যায় বেশ কিছু লোক। দুপার জুড়ে দেখা যায় প্রচুর গাছগাছালি। গাছ ও সেতুর প্রতিচ্ছবি জলের ওপর ভেসে ওঠে। এরকম এক গাছের তলায় এসে অমল আবার চারপাশের বর্ণনা দেওয়া শুরু করে। কিন্তু গোবর্ধনের নজর অন্যদিকে। এই সুযোগে সে সেখানে বসে থাকা আরেক দম্পতির প্রেম করা দেখতে থাকে। তা বুঝতে পেরে এই দ্বিতীয় স্বামীও রেগে গিয়ে গোবর্ধনকে মারতে ওঠে। নিরুপায় অমল গোবর্ধনকে সেখান থেকে নিয়ে গিয়ে সেতুতে ওঠে। ঝুলন্ত সেই সেতু গোবর্ধনকে অবাক করে। সেতুর তারগুলোর দিকে আঙুল দিয়ে তাক করে এক কৌতূহলী শিশুর মতো সে সব দেখে। সেতু থেকে নেমেও তার বিস্ময় শেষ হয় না। পথের দিকে না তাকিয়েই সে হাঁটতে থাকে। আরও এক দম্পতির পাশ দিয়ে যেতে গিয়ে দাঁড়িয়ে থাকা প্রেমেমগ্ন লোকটার ধুতির সাথে গোবর্ধনের ছাতার হাতল জড়িয়ে যায়। ছাতা যায় পড়ে। অমল তা তুলে দিলে লোকটা গোবর্ধনকে এক কিল মারে। পড়ে যাওয়া ছাতা আবার কোনো মতে তুলে অমল গোবর্ধনের সাথে দ্রুত সেই স্থান পরিত্যাগ করে। পরিশেষে তারা এসে পৌঁছয় তাদের শ্বশুরমশাই উপেনবাবুর বাড়িতে। দালানে বসে চশমা পড়া চোখে উপেনবাবু খবরের কাগজ পড়ছিলেন। এমন সময় তার দুই জামাই গাড়ি থেকে নামে। হাত ধরে গোবর্ধনকে বকতে বকতে অমল এগিয়ে আসে। তা দেখে উপেনবাবুও উঠে দাঁড়িয়ে কয়েক পা এগোন। অমল ও গোবর্ধন হাত জোড় করে ও মাথা নত করে শ্বশুরমশাইকে প্রণাম জানায়। উপেনবাবু আদর করে তাদের দুজনকে নিয়ে বাড়িতে প্রবেশ করেন। বাড়ির ভেতরে তখন উপেনবাবুর এক কন্যা ছায়া অপর কন্যা নিভার চুল বেঁধে দিচ্ছিল। খোপা করে বাঁধা সেই চুল হাত দিয়ে ঠিকঠাক করে গোমড়া মুখে বসে থাকে নিভা। তা দেখে ছায়ার মুখে ফুটে ওঠে এক মুচকি হাসি। নিভা বলে ওঠে, দূর ছাই, এ কি করে বেঁধে দিলি দিদি? ছায়া তৎক্ষণাৎ জবাব দেয়, তা আজ আর ভালো লাগবে কেন? নিভা লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নেয়। ছায়া আরো কিছুক্ষণ হাসি মুখে তাকিয়ে থাকে। তারপর দুই বোন ওঠার প্রস্তুতি নেয়। অন্যদিকে অমল ও উপেনবাবুর সঙ্গে বাড়িতে ঢুকেই গোবর্ধন ঝুঁকে শাশুড়িমাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ নেয়। গোবর্ধনের পিঠে হাত রেখে উপেনবাবু বাকিদের সঙ্গে ঘরে ঢোকেন। সেই রাতে জানালার ধারে বসে গোবর্ধন বাইরের দিকে চেয়ে থাকে। অমল নিজের ঘরে বই পড়ে। এমন সময় গোবর্ধনের ঘরে ঢোকে তার স্ত্রী নিভা।
লাজুকভাবে দুজনে একে অপরের দিকে তাকায়। গোবর্ধনের মুখে হাসি ধরে না। নিভা দরজা লাগিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। গোবর্ধনও তার কাছে আসে। বিছানায় বসে সে বউয়ের মুখ দেখতে চায়, কিন্তু লজ্জায় নিভা মুখ ঘুরিয়ে রাখে। নিজের পা দিয়ে গোবর্ধন নিভার পা দুটো টেনে বিছানায় তোলার চেষ্টা করে, কিন্তু নিভা পদযুগল মুক্ত করে নেমে দাঁড়ায়। তা দেখে গোবর্ধনও বিছানা থেকে নেমে যায়। ইতিমধ্যে ছায়াও তার স্বামী অমলের ঘরে ঢুকে একইভাবে দরজা বন্ধ করে ফেলে। বই পড়া থামিয়ে অমল তার স্ত্রীকে আসতে দেখে তাকে কাছে টেনে নেয়। মুখোমুখি হয়ে দুজনে একে অপরের ঠোঁটে ঠোঁট বসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গোবর্ধন চারদিকে তাকায়। ফিরে যাওয়ার কথা ভেবে তার মনটা বড্ড খারাপ হয়ে যায়। নিজের বুক দুহাতে জড়িয়ে সে মনমরা হয়ে আবার শুয়ে পড়ে। তারপর উঠে বিছানা চাপড়ায়। এমন সময় তার মাথায় একটা বুদ্ধি আসে। শ্বশুরবাড়িতে আরো একদিন থাকার জন্য তো সে অসুখের ভান করতে পারে। এই ভেবে সে মাথায় একটা কাপড়ের পটি বেঁধে শুয়ে পড়ে। ভাইরা ভাইয়ের এই অবস্থা দেখে অমল বিছানায় বসে গোবর্ধনের গায়ে মাথায় হাত বোলায়। গোবর্ধন নাটক শুরু করে। তার ভঙ্গিমা দেখে মনে হয় যেন সে আর বাঁচবে না। এসব দেখে ছায়াও সেই ঘরে ঢুকে অমলের কাছ থেকে সব বোঝার চেষ্টা করে। তারপর স্বামীর নির্দেশে সে উপেনবাবুকে ডাকতে যায়। সেই সময় উপেনবাবু চেয়ারে বসে স্বভাবত কিছু একটা পড়ছিলেন। সেসব থামিয়ে ছায়া বলে ওঠে, বাবা, একবার শিগগির আসুন, গোবর্ধন কিরকম করছে। উপেনবাবু উদ্বিগ্ন হয়ে ঘরে ঢোকেন। ছায়াও তার বাবার পেছন পেছন ঘরে ফিরে আসে। অমল তখন একটা হাত পাখা নিয়ে ভাইরা ভাইকে হাওয়া করছে। শ্বশুরমশাইকে দেখে গোবর্ধন একইভাবে অসুস্থতার ভান করতে থাকে। জামাইয়ের এই অবস্থা দেখা সত্ত্বেও উপেনবাবু আশা না হারিয়ে বাকিদের আশ্বস্ত করে বেরিয়ে যান। স্বামীর অসুখে নিভা একদিকে চুপ করে দাঁড়িয়ে থাকে। এবার বিছানার এক কোণে বসে ছায়া হাওয়া করার দায়িত্ব নেয়। সে গোবর্ধনের মাথাও নেড়ে দেয়। অন্যদিকে অমল চিন্তিত অবস্থায় একবার তার ভাইরা ভাইয়ের গালে আর একবার তার বুকে হাত বুলিয়ে দেয়। গোবর্ধন জোরে জোরে কেশে তার অভিনয় চালিয়ে যায়। শীঘ্রই উপেনবাবু এক ডাক্তারকে নিয়ে আসেন। ডাক্তারের চোখে চশমা, মুখের গোঁফটা মাঝখান থেকে কাটা, থুতনিতে তার অল্প একটু দাড়ি। ডাক্তারবাবুর কথা মতো গোবর্ধন নিজের জিভ বের করে দেখায়। তারপর নিজের ঘড়ি দেখে ডাক্তারবাবু গোবর্ধনের পালস পর্যবেক্ষণ করেন। এরপর এক বাক্স থেকে স্টেথোস্কোপ বের করে তিনি রোগীর শরীরের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। নিভা চুপ করে সব দেখে। রোগী দেখা শেষ করে একটা কাগজে কিছু লিখে ডাক্তারবাবু উঠে পড়েন। উপেনবাবু তার সাথে বাইরে বেরোন। সঙ্গে থাকে অমল। তিনজনে বাইরে এসে দাঁড়ালে উপেনবাবু জিজ্ঞেস করেন, ডাক্তারবাবু, কিরকম দেখলেন? ডাক্তারবাবু জবাব দেন, ভয়ের কিছু নেই, তবে হার্ট ফেল করতে পারে। এই বলে দুজন শ্রোতাকে ভয়ার্ত অবস্থায় রেখে তিনি এক হাতে টুপি ও অন্য হাতে উপেনবাবুর কাছ থেকে নিজের বাক্স নিয়ে বেরিয়ে যান। উপায়হীন হয়ে উপেনবাবু অমলকে নিয়ে ভেতরে ফেরেন। ছায়া একইভাবে রোগীর সেবা শুশ্রূষা চালিয়ে যায়, আর সে মুখ ঘোরালেই গোবর্ধন তার দিকে হেসে একবার তাকিয়ে নেয়। ইতিমধ্যে অমল আবার তাদের পাশে এসে বসে। অন্যদিকে ছাদে উঠে নিভা কান্নাকাটি করে। তা দেখে নিজের চশমা খুলে মুছে উপেনবাবু মেয়ের পাশে এসে তাকে শান্ত করার চেষ্টা করে বলেন, ভয় কি মা, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। স্বামীর চিন্তায় নিভার মন তাও বিচলিত হয়ে থাকে। সে কয়েকবার মাথা নেড়ে চোখ মোছে। উপেনবাবু মেয়েকে বুঝিয়ে নিচে নিয়ে যান। কিছুক্ষণ পরে ওষুধ নিয়ে তিনি রোগীর কাছে এসে পৌঁছন। ওষুধ দেখে গোবর্ধনের কাশি বেড়ে যায়।
উপেনবাবু অমলকে ধরে থাকেন। ছায়া একইভাবে হাওয়া করে যায়। অমল সেই তরল ওষুধ গোবর্ধনের মুখে কিছুটা ঢালতেই সে আবার কেসে ওঠে। অমল হাল ছাড়ে না। সে গোবর্ধনের মুখ চেপে ধরে ওষুধ খাওয়ায়। রোগী ওষুধ গিলতে বাধ্য হয়। অবশেষে রাত গভীর হলেও অমল রোগীকে হাওয়া করে চলে। এমন সময় উপেনবাবু ঘরে প্রবেশ করে বলেন, যাও বাবা, মুখে হাতে জল দাওগে, অনেক রাত হয়েছে। শ্বশুরমশায়ের কথা মতো অমল উঠে যায়। উপেনবাবু পাখা দিয়ে হাওয়া করার দায়িত্ব নেন, কিন্তু নিজের ক্লান্তি এড়াতে না পেরে তিনি ঢুলতে থাকেন। এদিকে গোবর্ধন জেগে আছে। ঘড়িতে তখন প্রায় 1:20 বাজে। ঝিমুনি কাটিয়ে উপেনবাবু আবার হাওয়া করা শুরু করলে গোবর্ধন ঘুমিয়ে পড়ার ভান করে। কিন্তু উপেনবাবু বেশিক্ষণ জেগে থাকতে পারেন না। আবার অন্তরের চাঞ্চল্যে গোবর্ধন ঘুমোতেও পারে না। উপেনবাবু ঘুমের সঙ্গে সংগ্রাম চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন। হাত পাখা নামিয়ে রেখে তিনি আরাম কেদারায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েন। এই সুযোগে গোবর্ধন সাবধানে উঠে পড়ে। ওঠার আগে চাদর দিয়ে একটা পাশবালিশ সে এমনভাবে ঢেকে রাখে যেন মনে হয় সেও ঘুমিয়ে আছে। রাতের অন্ধকারে সে চুপি চুপি অমল ও ছায়ার ঘরে ঢোকে। যে অন্তরের চাঞ্চল্যে গোবর্ধনের ঘুম আসছিল না, তা মেটাতে সে ভাইরা ভাইয়ের স্ত্রীর হাতে সুড়সুড়ি দেয়। অমনি ছায়ার ঘুম ভেঙে যায়। চোর চোর রব ওঠে। অমল উঠে গোবর্ধনকে চোর ভেবে ধরে মারতে থাকে। উপেনবাবুও ঘুম থেকে উঠে ঘটনাস্থলে এসে মারধর শুরু করেন। দুজনের মার খেয়ে গোবর্ধন কাহিল হয়ে পড়ে। উপেনবাবু হাঁক দেন, নিভা, শিগগির আলো নিয়ে আয়। অন্য এক ঘরে ঘুমন্ত নিভা এত আওয়াজে উঠে পড়ে। তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে সে একটা জ্বলন্ত লণ্ঠন উপেনবাবুর হাতে দেয়। আলোয় গোবর্ধনের মুখ ফুটে ওঠে। অ্যাঁ, গোবর্ধন! সবাই নির্বাক। ছায়া লজ্জায় মাথা নিচু করে বিছানায় বসে থাকে। উপেনবাবু বিরক্ত হয়ে বেরিয়ে যান। অমল কি করবে বুঝতে পারে না। ধৃত জামাইবাবুর মুখ কাঁচুমাচু হয়ে যায়। দি এন্ড।